বন্ধুরা, একটি শিশুকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে কে? সেই মা যিনি তাকে জন্ম দিয়েছেন, নাকি সেই মা যিনি তাকে লালন পালন করে বড় করেছেন? আর একজন মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য কত দূর যেতে পারেন? এমনকি একটি সন্তান কি নিজের মাকেই জন্ম দিতে পারে? প্রশ্নগুলো শুনতে একটু জটিল লাগলেও আজ আমরা এমন একটি ফিউচারিস্টিক ও সার্ভাইভাল মুভির গল্প জানব যার নাম দ্য গ্রেট ফ্লাড। এমন একটা মুভি যার টুইস্ট ও এন্ডিং দেখে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। অনেক দর্শক এই সিনেমার গল্প পুরোপুরি বুঝতে পারেননি, তবে এই ব্যাখ্যার শেষে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। গল্পের শুরুতে আমরা গুয়ান নামের এক নারীকে দেখি। মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। পাশে তার ছেলে জাইন ঘুমিয়েছিল। গুয়ান তাকে জিজ্ঞেস করে, তুমি নিজের ঘরে না ঘুমিয়ে এখানে কেন? জাইন বলে, আমি সাঁতারের প্র্যাকটিস করছি। তবে আনা খুব একটা পাত্তা দিল না। সে পেশায় ডারউইন ল্যাবের একজন রিসার্চার। কাজে যেতে না দেরি হয়ে যায়। এই ভাবতে ভাবতেই হঠাৎ আওয়াজ শুনে জানলা খুলতেই অবাক। গোটা শহর পানিতে ভাসছে। ভালোই হলো, আজ কাজের ছুটি। জাইন আইপ্যাডে ড্রয়িং করবে বলে বায়না ধরেছে, কারণ খাতায় আঁকলে মায়ের দেখার সময় হয় না। সে ছেলের প্রতি একটু উদাসীন টাইপের, নিজের কাজ নিয়েই সবসময় ব্যস্ত থাকে। ইতিমধ্যে আনার মায়ের কল আসলো। তাদের সাথেও অনেকদিন দেখা হয়নি। কাজের ফাঁকেও যে খুব একটা ফোনে কথা হয় এমনটাও নয়। তাই দায় সারা কথা বলে ফোন রাখতেই পায়ে লাগলো পানির ছোঁয়া। কি ব্যাপার, বাথরুমে কল খোলা রয়েছে নাকি? তখনই নজরটা জানলার বাইরে গেলে বুক কেঁপে উঠল, কারণ অর্ধেক শহর পানির তলে। সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ায় এই দুর্যোগ। ঘরে ছোটখাটো সুইমিং পুল তৈরি হচ্ছে দেখে জাইনের খুশির অন্ত রইল না। সুইমিং গগলস নিয়ে রেডি। তখনই সতর্কতা জারি হলো। যাবতীয় দরকারি জিনিসপত্র নিয়ে সিঁড়িপথে সবাইকে 30 তলার অ্যাপার্টমেন্টের উপরে শিফট হতে বলছে। লিফট আপাতত বন্ধ। আনা হাতের কাছে যা পেল তাই নিতে শুরু করলে ডারউইন সেন্টারের উদ্ধারকারী টিম থেকে শুন হিজোর কল আসলো। হিজো বলল, খুব তাড়াতাড়ি 3rd ফ্লোর ডুবতে চলেছে, তাই ব্যাগ গোছানো বাদ দিয়ে সে যেন জাইনকে নিয়ে ছাদে আসে। সেইখানে তাদের হেলিকপ্টার আসছে উদ্ধার করতে। তখনই কারেন্ট চলে গেলে ফোন কেটে যায়। ততক্ষণে ঘরে পানি ভরতে শুরু করেছে। ব্যাগে মেডিসিন কিট নিয়ে বের হতেই যাবে, তখনই জাইন আলমারির মধ্যে লুকিয়ে পড়ে। সে রাগ করলে এই রকমই করে আনা। তাকে সাঁতার কাটতে না দিয়ে চশমাটা কেড়ে নিয়েছে। তার উপর সে তার সাথে খেলেনি, তাই এত রাগ কোনো রকমে আনা তাকে মানিয়ে পিঠে নিয়ে বেরিয়ে পড়ল। ছাদে আসার জন্য কিন্তু জিনিসটা যত সহজ মনে হচ্ছিল ততটা নয়, কারণ বাইরের অবস্থা বিপজ্জনক তো বটেই, সাথে গোটা অ্যাপার্টমেন্টে চলছে হুলুস্থুলুকাণ্ড। সবাই প্রাণ বাঁচাতে ছাদের দিকে যেতে চাইছে। লিফট বন্ধ করে দেওয়া। সিঁড়িতে পড়েছে লম্বা লাইন। প্রচণ্ড বন্যায় ভেসে যাচ্ছে শিয়ল শহরের একের পর এক মানুষের মৃতদেহ। কেউ তাদের মধ্যে আবার বাঁচার চেষ্টাও করছে। পৃথিবীর কি আজ সত্যি শেষ দিন? জাইনের মন ভুলানোর জন্য গান করে কিছুটা উপরে আসতেই থমকে দাঁড়ালো। উপরের লোকেরা সিঁড়ি ব্লক করে দিয়েছে, যাতে নিচের তলার মানুষ উপরে এসে ভিড় না বাড়ায়। আনা জাইনকে রেখে একবার সাইড দিয়ে টপকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সম্ভব নয়। ভিড়ের মাঝে কত মানুষ আপ্রাণ চেষ্টা করছে নিজেদের সামলাতে। পাশের অ্যাপার্টমেন্ট থেকে হিজো আনাকে চেঁচিয়ে সামনের দিকে আসতে বলল। তখনই দেখে জাইন নিখোঁজ। ভিড়ের মাঝে কখন যেন হাত ছেড়ে দিয়েছে। তাকে খুঁজতে পাশের রুমে গেলে তখনই বিশাল ঢেউ তাদের উপর আছড়ে পড়ে চারিদিক তছনছ করে দেয়। তবে আনা হাল ছাড়ল না। সে কোনোভাবে শ্বাস আটকে জাইনকে খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর সে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করল। তবে তাকে নিয়ে বন্ধ দরজার বাইরে আসতে না পারলে তখনই হিজো তাদের উদ্ধার করে। হিজো জাইনের জ্ঞান ফিরিয়ে আনলে মাকে ফিরে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। হিজো বোসকে ইনফর্ম করলো দুজনকে পাওয়া গেছে। তারা ছাদে যাওয়ার পথে আনা এই অস্বাভাবিক বিপর্যয়ের কারণ জানতে পারল। 3 ঘন্টা আগে অ্যান্টার্কটিকায় একটা গ্রহাণু আছড়ে পড়ায় সব বরফ গলে সমুদ্রের পানিতে মিশে জল স্তর বাড়িয়ে তুলেছে। বৈজ্ঞানিকদের কাছে গ্রহাণুর খবর থাকলেও তাদের কাছে পর্যাপ্ত সময় ছিল না সেটাকে আটকানোর। অর্ধেক জাপান ইতিমধ্যে ডুবে গেছে এবং খুব তাড়াতাড়ি শিওলও ডুবতে চলেছে। আজই কি এই পৃথিবী ও মানবজাতির শেষ দিন?
ডারউইন সেন্টারের একটা সিক্রেট প্রজেক্টের উপর আনা এবং তার বস হিয়নমো কাজ করছিল। তারা এমন একটা জিনিস বানিয়েছে যেটা তারা দুজন ছাড়া কেউ নাকি চালাতে পারবে না। হিয়নমো আজ সকাল থেকে মিসিং, তাই আনা ওদের শেষ ভরসা। ইতিমধ্যে 15 তলায় পৌঁছলে হঠাৎ জাইনের পটি পেলে তাকে নিয়ে একটা রুমে ঢোকে। সেইখানে হিজোর ফোন থেকে আনা মাকে কল করলো। আজ উনি তেমন বকাবকি করলেন না, শুধু বললেন, তোরা ভালো থাকিস, আজকের পর থেকে আমাদের আর খোঁজ নেওয়ার দরকার নেই। পরক্ষণেই শোনা গেল পরিত্রাহী চিৎকার। মা নেই, কোন মতে নিজেকে সামলে বের হতেই যাবে তখনই পুরো বিল্ডিংয়ে গ্যাস পাইপ লিক হয়ে বিস্ফোরণ হলে সিঁড়িতে আগুন লেগে যায়। এখন ব্যালকনি টপকে উপরের তলায় যাওয়া ছাড়া কোনো উপায় নেই, কিন্তু জাইনকে উপরে তুলে দিলেও আনা পা পিছলে জলে পড়ে যায়। কোনো মতা নিজেকে সামলে পুনরায় জাইনের কাছে যাওয়া। যুদ্ধ শুরু হলো। এনা কোনো মতে উপরে ভেসে ওঠে এবং একটি সাইনবোর্ড ধরে সাঁতার কেটে বিল্ডিংয়ের দিকে এগিয়ে যায়। হঠাৎ লিফটে বন্দি লি যিশু নামের একটা বাচ্চা মেয়ের কান্না শুনতে পায়। সে লিফটের দরজা খোলার চেষ্টা করায় ব্যর্থ হলে আনা উপরের তলায় যায় সাহায্যের জন্য, কিন্তু উপরে গিয়ে দেখে এই বিপর্যয়ের সুযোগ নিয়ে দুটো ছেলে অ্যাপার্টমেন্ট থেকে চুরি করতে ব্যস্ত। আনা যদিও তাদের উপেক্ষা করে নিচে নেমে যিশুকে বাঁচাতে গেলে তখনই এক বিশাল ঢেউ এসে পুরো ফ্লোর ডুবিয়ে দেয়। ওপাশ থেকে আর শোনা গেল না যিশুর কান্না। এই ঘটনা তাকে মনে করিয়ে দেয় স্বামীর মৃত্যুর কথা। কয়েক মাস আগে এক দুর্ঘটনায় তাদের গাড়ি জলে ডুবে যায়। আনা ও তার স্বামী জাইনকে নিয়ে উপরে আসার চেষ্টা করলেও তার স্বামীর পা আটকে যায়। বাঁচার ক্ষমতা ও সময় দুটোই কম থাকায় সে জাইনকে বাঁচিয়ে দিলেও স্বামীর মৃত্যু চোখের সামনে দেখা ছাড়া কোনো উপায় রইল না। আজ এতদিন পর আবার সেও পানির নিচে এবং জাইনও বিপদে। তাই ঢেউয়ের ধাক্কা সামলে কোনো রকমে 18 তলায় পৌঁছলে দেখে জাইন ভীষণ অসুস্থ, তার সুগার ফল করেছে। আনার কাছে থাকা মেডিকিট কখন পানিতে ভেসে গেছে খেয়াল নেই। এদিকে পানিক প্রায় 16 তলা অবধি পৌঁছে গেছে, সাথে হেলিকপ্টারও এসে পড়েছে। হিজো তাকে ওষুধ খুঁজে সময় নষ্ট করতে মানা করে, কিন্তু আনা তার কথা উপেক্ষা করে এক বয়স্ক দম্পতির ঘরে ঢুকে তাকে চিনি আর জুস খাওয়ালে জাইন কিছুক্ষণ পর সুস্থ হয়ে ওঠে। আরেকটি ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে এনা তার বস হিয়ানমোকে বলছে যে সে জেইনকে ছেড়ে দিতে চায়। হিয়ানমো জিজ্ঞেস করে, এটা কি গুয়ানের মৃত্যুর কারণে? এনা জানায় যে জেইনের সঙ্গে তার পরিচয় হয়েছিল শুধুই কাজের কারণে এবং সে মনে করে যে সে মা হওয়ার জন্য তৈরি নয়। হিয়ানমো বলে যে কেউই পুরোপুরি প্রস্তুত থাকে না এবং এটাও জানায় যে ইমোশন ইঞ্জিন এখন সম্পূর্ণ হয়ে গেছে। হিয়ানমো বলে যে কয়েক মাসের মধ্যেই কোম্পানি তাদের বাচ্চাদের নিয়ে যাবে এবং সে ভাবে যে তারা কি আদৌ এগুলো বানানো উচিত ছিল। বর্তমানে ঘরে বানানো সেই ওষুধে জেইনের অবস্থা ভালো হয়ে যায়। সে বলে যে সে অসুস্থ থাকতে ভালোবাসে, কারণ তখন এনা তাকে বেশি মনোযোগ দেয়। যখন তারা বাইরে তাকায় তারা অবাক হয়ে যায় রোদ উঠে গেছে। হিজো এনাকে জানায় যে তাকে শেল্টারে নামিয়ে দেওয়া হবে, কিন্তু জেইন তার সঙ্গে যেতে পারবে না। সে স্বীকার করে যে সে নতুন মানব জাতির প্রতি কৌতূহল থেকে আসেনি, বরং দেখতে এসেছে যে এনা জেনের সঙ্গে কি করবে। সে এটাও জানায় যে তার মা তাকে ছোটবেলায় ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই হঠাৎ করে আকাশ আবার কালো হয়ে যায় এবং জোরে বৃষ্টি শুরু হয়। পানি খুব দ্রুত বিল্ডিংয়ের ভেতরে উপরে উঠতে থাকে। তিনজন পুরো শক্তি দিয়ে সিঁড়ি বেয়ে ওঠে এবং দ্রুতই পানির উপরে চলে আসে। একটি করিডরে এনা একটি গর্ভবতী দম্পতিকে সাহায্যের জন্য তাকে ডাকতে দেখে, কিন্তু হিজো তাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে বলে। জেইন তার মায়ের কাছে জানতে চায় যে সে কি গর্ভে থাকার সময়ও এমন অনুভব করেছিল। এই প্রশ্ন এনার ভেতরটা একেবারে ভেঙে দেয় এবং সে কান্নায় ভেঙে পড়ে। হিজো এনার অবস্থা দেখে, তখন এনা রাগ করে বলে যে সে তার সন্তানকে ছেড়ে কোথাও যাবে না। হিজো বোঝায় যে যেহেতু হিয়ানমো তার সন্তানের সঙ্গে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে, তাই বিজ্ঞানীদের কাছে জেইনই নতুন মানবজাতি তৈরির শেষ আশা। এরপর তারা ছাদে পৌঁছে যায়, যেখানে হেলিকপ্টার অপেক্ষা করছিল। হিজো কোম্পানির পক্ষ থেকে আসা নির্দেশ পড়ে শোনায় তাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো মানবজাতিকে বিলুপ্ত হওয়া থেকে বাঁচানো।
তাই এনাকে সঙ্গে সঙ্গে ল্যাবে ফিরে গিয়ে ইমোশন ইঞ্জিন সম্পূর্ণ করতে হবে। হেলিকপ্টারের সঙ্গে আসা সিকিউরিটি টিম জেইনকে জেইন নিউম্যান 77 বলে ডাকে এবং তাকে এনার কাছ থেকে আলাদা করে নেয়। লোকেরা এনাকে ধরে ফেলে এবং সে অসহায়ভাবে তাকিয়ে থাকে যখন তার ছেলের হাতে হাতকড়া পরানো হয়। এনা কাঁদতে কাঁদতে হিজোর কাছে সাহায্য চায়। তখন সে সত্যটা বলে, হিয়ানমো মারা যায়নি, সে তার সন্তানের সঙ্গে পালিয়ে গিয়েছিল, কারণ নিজের সন্তানকে ছেড়ে দেওয়ার চেয়ে সে মৃত্যুকে গ্রহণ করাই ভালো মনে করেছিল। লোকেরা জেইনকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং তার চুল কাটতে শুরু করে। এটা দেখে এনা ভয় পেয়ে যায় এবং কাকুতি মিনতি করে জেইনের জীবন ভিক্ষা চায়। সে বলে যে অন্তত শেল্টারে পৌঁছানো পর্যন্ত যেন তাকে জেইনের সঙ্গে থাকতে দেওয়া হয়। গার্ডরা তাকে জানায় যে কোনো শেল্টার আদৌ করা হয়নি। তারপর তারা হিজোকে গুলি করে মেরে ফেলে। তখন এনা বুঝে যায় যে এখানে সবাই মারা যাবে এবং শুধু তাকেই বেঁচে রাখার অনুমতি দেওয়া হয়েছে। এনা ভারী হৃদয়ে জেনকে শেষবারের মতো বিদায় জানায়। এরপর লোকেরা তার মাথা খুলে তার ডেটা বের করে এবং একটি বাক্সে রেখে দেয়। হেলিকপ্টার উড়ে যায়। ঠিক তখনই এনা অনুভব করে যে জেনের চশমা তার পকেটে রয়েছে। ভয়ঙ্কর ঝড় পুরো পৃথিবীকে ডুবিয়ে দেয়। সেই সময় 7টি রকেট পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হয়, যেগুলোর ভেতরে এই প্রকল্পের বেঁচে থাকা বিজ্ঞানীরা থাকে। তখন ডিরেক্টর হুইসওয়ের রেকর্ড করা বার্তা চালু হয়। তিনি জানান যে 15 মিনিটের মধ্যে হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীতে আঘাত হানবে এবং অধিকাংশ জীবন শেষ হয়ে যাবে। বিজ্ঞানীদের এই প্রকল্প যে কোনোভাবেই সম্পূর্ণ করতে হবে, যাতে মানুষ নিজেকে পরিবর্তন করে বেঁচে থাকতে পারে। রিসার্চ টিম এআই দ্বারা এখন মানুষের মতো শরীর তৈরি করতে সক্ষম। তাদের শুধু আবেগের প্রয়োজন। তাদের লক্ষ্য হলো একজন মা এবং একটি শিশুকে দিয়ে নতুন একটি সমাজের সূচনা করা। শিশুটি আগেই প্রস্তুত, এখন শুধু মাকে সম্পূর্ণ করা বাকি। এনা প্রস্তাব দেয় যে একটি সিমুলেশন চালু করা হোক, যেখানে মাকে বারবার কঠিন পরিস্থিতিতে ফেলে তার সন্তানকে বাঁচাতে বাধ্য করা হবে। এতে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সব আবেগ সংগ্রহ করা সম্ভব হবে। ঠিক যখন উল্কাপিণ্ড রকেটের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছে, এনা সিমুলেশনের সঙ্গে যুক্ত হয়ে যায় এবং নিজেকে আবার বিছানায় জেগে উঠতে দেখে। এবার আগেই অ্যাপার্টমেন্টে পানি ঢুকছে। ঠিক তখনই আবার সেই কল আসে। হিজো বলে যে তারা তাদের নিতে আসছে। এনার হিয়ানমোর সঙ্গে হওয়া কথোপকথন মনে পড়ে যায় এবং সে বুঝতে পারে যে এবারও গার্ডরা জেইনকে তার কাছ থেকে কেড়ে নেবে। মেডিকেট নেওয়ার পর এনা জেইনকে বলে যে সে যেন তার কথা মেনে চলে এবং কোনো অপরিচিত মানুষের সঙ্গে না যায়। জেইন কাঁদতে শুরু করে এবং এনাকে মিথ্যাবাদী বলে। সে জিজ্ঞেস করে যে সে কেন প্রতিদিন 6 বছরেরই থাকে। এনা তার কথাগুলো বুঝতে পারে না। সে তাকে কোলে তুলে নেয় এবং সিঁড়ির দিকে দৌড়ায়, কিন্তু দুই পাশেই মানুষের ভিড় থাকে। ঠিক তখনই একটি বিশাল ঢেউ বিল্ডিংয়ের সঙ্গে আঘাত করে। এনা জেইনকে শক্ত করে ধরে সাঁতার কেটে উপরে ওঠে। সে জেইনকে রেলিংয়ের উপর তুলে দেয় যাতে সে করিডোরে পৌঁছাতে পারে। এরপর এনা নিজেও উপরে ওঠে, কিন্তু সেখানে জেইনকে দেখা যায় না। এনা আতঙ্কিত হয়ে করিডোরে দৌড়াতে থাকে। ঠিক তখনই আরেকটি বড় ঢেউ সেখানে আঘাত হানে এবং তাকে থামতে হয়। সে বিল্ডিংগুলোর মাঝখানে জমে থাকা পানির দিকে তাকিয়ে দেখে যে জেন পানিতে সাঁতার কাটার চেষ্টা করছে। এনা পানিতে ঝাঁপ দেয়, কিন্তু প্রবল স্রোতের কারণে সে জেনের কাছে পৌঁছাতে পারে না। ঠিক তখনই সে আকাশে হেলিকপ্টার দেখতে পায় এবং আগের সিমুলেশনের কথা তার মনে পড়ে যায়। সে পকেটে হাত দেয় এবং জেনের চশমা অনুভব করে। হঠাৎ একটি ভাসমান গাড়ি পেছন থেকে এসে এনাকে ধাক্কা দেয়, ফলে তার মৃত্যু হয় এবং সিমুলেশন আবার রিসেট হয়ে যায়। কিছুক্ষণ পর হাইজো এনার বুকে চাপ দিয়ে তাকে জ্ঞান ফেরায়। এনার শার্টে 787 নাম্বার লেখা থাকে, যা থেকে বোঝায় যে সে 787 বার এই সিমুলেশন ব্যর্থ হয়েছে। হিজে তাকে একটি ছবি দেখায় যা সে আগে তুলেছিল। সেই ছবিতে দেখা যায় যে জেইন ভিড়ের পেছনে চলে গিয়েছিল এবং পানিতে থাকা শিশুটি জেইন ছিল না। এনা সঙ্গে সঙ্গে জেইনকে খুঁজতে বেরোয়। হিজো তাকে থামাতে চাইলে এনা তার বন্দুক ছিনিয়ে নেয় এবং মাটিতে গুলি চালিয়ে ভয় দেখায়।
ঠিক তখনই অ্যাপার্টমেন্টগুলোতে বিস্ফোরণ শুরু হয় এবং একটি বিস্ফোরণে এনা আবার মারা যায়। সিমুলেশন নাম্বার 1931-এ এনা ব্যালকনি থেকে পড়ে যেতে যাচ্ছিল, কিন্তু হিজো সময় মতো তাকে ধরে ফেলে। তবুও এনা তার সঙ্গে যেতে অস্বীকার করে, কারণ তার ভয় হয় যে সে তার সন্তানকে তার কাছ থেকে কেড়ে নেবে। তাই এনা নিজেই পানিতে ঝাঁপ দেয়। তখন সে দেখতে পায় যে জেন আরেকটি ব্যালকনিতে রয়েছে এবং একজন লোক তাকে ধরে রেখেছে। এটা দেখে এনা আবার সাঁতার কেটে বিল্ডিংয়ের দিকে ফিরে যায়। এরপর এনা লিফটের পাশ দিয়ে যাওয়ার সময় আবার যিশুর কণ্ঠ শুনতে পায়, যে লিফটের ভেতরে আটকে আছে। এনা দরজা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং নিজেই ডুবে যায়। এনা প্রতিবার যিশুকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই মারা যায়। এবার সে উপরে ওঠে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থেকে একটি মোছার ঝাড়ু নেয় এবং সেটি ভেঙে একটি লাঠি বানায়। সে লাঠির সাহায্যে সে শেষ পর্যন্ত লিফটের দরজা খুলতে সক্ষম হয়। যিশু ভেসে বেরিয়ে আসে এবং দুজনে একসঙ্গে পরের ফ্লোরে ওঠে। সেখানে তারা একটি ফ্ল্যাট থেকে শুকনো কাপড় নেয়। যিশু এনাকে জানায় যে সে কিছু লোককে একটি শিশুর বিষয়ে কথা বলতে শুনেছে। এটা শুনেই এনা সেই দিকেই দৌড়াতে শুরু করে, কিন্তু তখন তার মনে পড়ে যে আগেরবার ঠিক ওই জায়গাতেই খারাপ কিছু লোক তাকে মেরে ফেলেছিল। এবার সে চুপচাপ যাওয়ার চেষ্টা করে, তবুও লোকগুলো তাকে দেখে ফেলে। এনা তাদের জাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তারা তাকে উপেক্ষা করে ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে থাকে। ঠিক তখনই অন্য একটি ব্যালকনি থেকে হিজো তাকে খুঁজতে থাকে। এনা তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, এতে লোকগুলো তাকে আবার ঘরের ভেতরে টেনে নেয় যাতে তারা ধরা না পড়ে। এনা দেখে যে ঘরের মানুষগুলো অচেতন অবস্থায় পড়ে আছে। সে একজন লোককে লাথি মেরে পালানোর চেষ্টা করে, কিন্তু আরেকজন লোক তাকে ধরে জোরে আলমারির সঙ্গে আছড়ে দেয় এবং তার গলা চেপে ধরে। এনা প্রায় মারা যাচ্ছিল এবং সিমুলেশন আবার রিসেট হওয়ার উপক্রম হয়। ঠিক তখনই তার চোখে পড়ে একটি হাতুড়ি, যা আলমারি থেকে পড়ে গিয়েছিল। সে সেই হাতুড়ি দিয়েই লোকটির মাথায় জোরে আঘাত করে, কিন্তু লোকগুলো আবার তাকে ধরে ফেলে এবং দুজন মিলে তাকে মারতে উদ্যত হয়। ঠিক তখনই দরজায় যিশু এবং হিজো এসে উপস্থিত হয়। হিজো সহজেই দুজন লোককে কাবু করে ব্যালকনি দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে, কিন্তু তবুও তাদের কাছে জাইন সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। জাইনকে ঘরে বানানো যে ওষুধটি দিয়েছিল, সেই ঘরের লোকজন তাকে ওই ওষুধের অবশিষ্ট বোতলটি দেয়। এনা যিশুকে বলে যে সে যেন তার সঙ্গে চলে, কারণ এই অ্যাপার্টমেন্ট খুব শিগগিরই পানিতে ডুবে যাবে। কিন্তু যিশু জানায় যে সে এখানেই তার দাদা দাদির সাথে থাকবে। কোম্পানি থেকে ফোন আসার পর হিজো এনাকে জানায় যে তার দল নৌকা নিয়ে আসবে এবং পুরো বিল্ডিং জুড়ে জেনকে খুঁজবে। এনা তখন মনে করে আগেরবার জেনের সঙ্গে কি করা হয়েছিল, তাই সে ঠিক করে যে এবার সে নিজেই আগে জেনকে খুঁজে বের করবে। সে একের পর এক ফ্লোরে খুঁজতে থাকে। এখন এটি সিমুলেশন নাম্বার 7993। খোঁজার সময় এনা দেখে যে সিকিউরিটি এজেন্টরা লুটেরাদের গুলি করে মারছে। পরের ফ্লোরে সে দেয়ালে শিশুদের আঁকা ছবি দেখতে পায়। এটা দেখে তার মনে পড়ে যে জেনও তার ট্যাবলেটে অনেক ছবি এঁকে তাকে পাঠাতো। সে সামনে এগিয়ে যায় এবং দেখে যে গর্ভবতী মহিলার সন্তান জন্ম দিয়েছে। এনা তাকে সাহায্য করে, শিশুটিকে কোলে নেয় এবং তাদের নিজের জ্যাকেট দিয়ে দেয়। বাইরে বেরোনোর সময় সে দেখে যে সেই মহিলার স্বামী গরম পানি নিয়ে ফিরে আসছে, যাতে সে তার শিশুকে পরিষ্কার করতে পারে। এই দৃশ্য দেখে এনার খুব খারাপ লাগে যে সে কতবার জেনকে উপেক্ষা করেছে। তার মনে পড়ে যে জেন সবসময় নিজের আঁকা ছবি তাকে ফোনে পাঠাতো। এনা সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে দেখে এবং ভেঙে পড়ে যখন সে হাজার হাজার ড্রয়িং দেখতে পায়। সেই ছবিগুলোতে দেখা যায় যে সে জেনকে ছেড়ে হেলিকপ্টারে উঠে যাচ্ছে। ঠিক তখনই নিজের ফ্লোর থেকে হিজো চিৎকার করে বলে যে সে জেনকে খুঁজে পেয়েছে। এনা সঙ্গে সঙ্গে তার দিকে দৌড়ায়, কিন্তু অ্যাপার্টমেন্টে ঢোকার সঙ্গে সঙ্গেই পেছন থেকে এজেন্টরা তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে ধরে ফেলে। অজ্ঞান হওয়ার আগে এনা হিজোকে বলে, ওরা তোমায় ছাদে মেরে ফেলবে, মনে নেই? আমার সাথে তোমার বহুবার দেখা হয়েছে। এই একটা কথা হিজোর মনে সন্দেহ জাগালে সে আচমকা ওদের এটাক করে শেষ করে দেয়। সময় নষ্ট না করে হিজো ইঞ্জেকশন দিয়ে আনার সংবিদ ফিরিয়ে আনলে এইখানে এনা রিভিল করে গল্পের আসল টুইস্ট।
ইউএন এর নিজস্ব ডারউইন রিসার্চ সেন্টার অনেক দিন ধরে সিনথেটিক হিউম্যান বডি তৈরির সিক্রেট প্রজেক্টের উপর কাজ করছিল। তারা 3D মডেলিং করে সিনথেটিক বডি বানায়, যেটা মানুষের মতো সবই করতে পারত, এমনকি প্রজনন পর্যন্ত। কিন্তু তার মধ্যে রাগ, দুঃখ, আনন্দ, কোনো ধরনের ইমোশন ছিল না। তাই এনা ও হিয়নমো মোশন এআই ইঞ্জিনের উপর কাজ করছিল, এবং এআই ইঞ্জিনকে কমপ্লিট করার জন্য দরকার দুটো জিনিস, একটা টেস্ট সাবজেক্ট ও আরেকটা টেস্ট স্যাম্পল। কারণ একটা মানুষের অন্যের প্রতি ভালোবাসা, কর্তব্য, অভিমান মিলিয়েই ইমোশন কমপ্লিট হয়। তো ডারউইন ল্যাব টেস্ট স্যাম্পল হিসেবে দুটো কৃত্রিম হিউম্যান বডি বানায়, যার মধ্যে একটা ইউজিন এবং আরেকটা জেইন। অর্থাৎ জেইন কোনো আসল মানুষ নয়, বরং সে একটা টেস্টিং স্যাম্পল বা সিনথেটিক হিউম্যান বডি। এবং এনা তার বায়োলজিক্যাল মাদার নয়। এই জন্যই সেদিন প্রেগনেন্ট মহিলাকে দেখে যখন জেইন প্রশ্ন করেছিল তার জন্মের সময় এনার কষ্ট হয়েছিল কিনা, তাই সে এর কোনো উত্তর দিতে পারেনি। এইবার এনা যেমন জেইনকে নিজের সন্তান রূপে স্টাডি করছিল, তেমনি ইউজিনকে স্টাডি করছিল এনার বস হিয়নমো। এই জন্যই শুরু থেকে হিজো জেইনকে খোঁজার জন্য অত ট্রাই করছিল না, এবং একইভাবে জেইনিকেও এনা খুব একটা কেয়ার করত না। আসলে এনার স্বামী গুয়ানের মৃত্যুর পর সে জেইনকে কমপ্লিট টেস্ট করার আগেই ডারউইন ল্যাবে দিতে চেয়েছিল, কারণ ওকে বাঁচাতে গিয়ে এনার স্বামীর মৃত্যু হয়। এনা এবং বসের কাজ ছিল একটা সার্টেন টাইম অবধি দুটো স্যাম্পলকে স্টাডি করার পর ডেটা কালেক্ট করে সেটা ডারউইন ল্যাবে পাঠিয়ে দেওয়া, যেটাটা দিয়ে তারা ইমোশন এআই ইঞ্জিনকে প্রমোট করবে, এবং সেই এআই ইমোশন তারা পরবর্তীকালে সিনথেটিক বডিতে ইউজ করতে পারবে। কিন্তু বিষয়টা হলো তারা জেইনকে টেস্ট স্যাম্পল বানিয়ে ফেললেও টেস্ট সাবজেক্ট সময়ের অভাবে বানাতে পারেনি। এর মাঝে হঠাৎ একদিন খবর আসে যে অ্যান্টার্কটিকায় বিশাল গ্রহাণু আছড়ে পড়তে চলেছে, যার ফলে গোটা পৃথিবী জুড়ে এক বিশাল সুনামি আসবে, যা মানবজাতির অস্তিত্ব শেষ করে দেবে। তাই হাতে সময় কম থাকায় সুনামির দিন ডারউইন ল্যাব জেইনের ডেটা কালেক্ট করতে আসে, এবং রিসার্চ কমপ্লিট করতে এনা পাড়ি দেয় ইজাবেলা ল্যাবের উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার পথে তাদের স্পেসশিপের সাথে গ্রহাণুর কিছু ভাঙা অংশের সংঘর্ষ হলে এনা আহত হয়, এবং আসন্ন মৃত্যুকে সামনে দেখে ভবিষ্যতে মানবজাতিকে বাঁচানোর জন্য এনা নিজেকেই মা হিসেবে এক্সপেরিমেন্টের টেস্ট সাবজেক্ট করার সিদ্ধান্ত নেয়, এবং এআই সিস্টেমের মধ্যে নিজের মেমোরি ট্রান্সফার করে জেইনকে তারা লুকিয়ে দেয়। এরপর তারা সিস্টেম এমনভাবে ডিজাইন করে যেখানে এনার কাজ হবে জেইনকে বিভিন্ন বাধা, প্রতিকূলতা পেরিয়ে খুঁজে বের করা। যেদিন সে খুঁজে পাবে জেইনকে, সেই দিনই ইমোশন এআই ইঞ্জিন কমপ্লিট হবে। আর যতদিন এনা যেতদিন এনা জেইনকে খুঁজে না পেয়ে মারা যাবে, ততবার সিমুলেশন সিস্টেম রিস্টার্ট হবে। প্রথমবার এনা মারা যাওয়ার পর আমরা এতক্ষণ যে দৃশ্যটা দেখছিলাম, এই সবটাই হচ্ছিল এআই সিমুলেশনের কারণে, যার ফলে আমরা সুনামির দিনটা বারবার মুভিতে রিপিট হতে দেখি, এবং সেটা কতবার রিপিট হচ্ছে সেইটা বোঝানোর জন্য এনার জামায় আমরা নাম্বার দেখতে পাই। কারণ সে একবারও জেইনকে খুঁজে পায়নি। কিন্তু কেন সে খুঁজে পাচ্ছে না, এইটার পিছনেও একটা বড় রহস্য আছে। মুভিতে আমরা এনার আশেপাশে যে হলুদ আলো বা পার্টিকেল দেখি, সেইটা হলো এনার স্মৃতি। সে প্রতিবার ফিরে এসে নতুন নতুন স্মৃতি স্টোর করেছে বা আগের টুকরো স্মৃতিগুলোকে মনে রেখেছে, এবং সেইগুলোকেই আমাদের হলুদ পার্টিকেলের মাধ্যমে বোঝানো হয়েছে। এতক্ষণে সবটা জানার পর হিজো সিদ্ধান্ত নেয় সে এনাকে সাহায্য করবে জেইনকে খুঁজে পেতে। কিন্তু তারা যতবার ট্রাই করে ততবারই সিকিউরিটি টিমের শিকার হয়, কারণ পুরো এআই সিস্টেমটা তো এইভাবেই সাজানো। তো এইভাবে আরও কয়েক হাজার রাউন্ড পেরানোর পর 21,499তম বারে দুজন প্রপার প্ল্যান করে সিকিউরিটি টিমকে না মেরে উল্টো পথে ছাদে এগিয়ে যায়। এর জন্য হিজো নিজে মরতেও রাজি, কারণ সে ইমোশন এআই সিস্টেমের মাঝে থাকা মনুষ্য জাতির নিঃস্বার্থভাবে আসার প্রতিরূপ। আসলে শুরু থেকেই হিজোর সম্পূর্ণ বিশ্বাস ছিল এনা জেইনকে ছেড়ে চলে যাবে, কারণ ছোটবেলায় হিজোর মাও তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলে গিয়েছিল। এই জন্য তার মানুষের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তবে অন্তিম ক্ষণে এনার পরিবর্তন হিজোর মনে আশা জাগিয়েছে। অতঃপর অনেক চেষ্টার পর এনা 30 তলার অ্যাপার্টমেন্টের ছাদে একাই পৌঁছায়, আর সেখানে একটা পরিত্যক্ত আলমারি দেখতে পায়, যার ভিতরে শুয়ে জেইন অপেক্ষা করছিল তার মায়ের জন্য।
এনা নিজের ভুল বুঝতে পেরে আগেরবার জেইনকে ছেড়ে যাবার জন্য ক্ষমা চাইলে জেইন রিভিল করে যে এনা তাকে কখনোই ছেড়ে যায়নি, বরং হেলিকপ্টারে ওঠার আগেই সে জেইনের কানে বলেছিল ছাদে পড়ে থাকা এই আলমারির ভেতরে লুকিয়ে তার জন্য অপেক্ষা করতে। এই কারণে সিস্টেম যতবার রিস্টার্ট হতো ততবারই জেইন লুকিয়ে পড়ত। তবে ইতিমধ্যে সিকিউরিটি টিম এসে পড়েছে জেইনকে নিয়ে যেতে এবং দূর থেকে ধেয়ে আসছে প্রকাণ্ড ঢেউ। এনা জেইনকে সুইমিং গগলস পরে ঝাঁপ দিতে বলে। এনা একে একে টিমের লোকদেরকে মারতে শুরু করলো, আর একটা সময় এনা সকল বাধা অতিক্রম করে ঝাঁপ দিল অথই জলে। পানির একদম মধ্যসীমায় একজন মা তার সন্তানকে নিয়ে আপ্রাণ চেষ্টা করছে বাঁচার। শরীর সিনথেটিক হোক বা রক্তমাংসের, বাচ্চার মুখে প্রথম মা ডাকি একজন নারী পরিপূর্ণ হয়, যেটা সে শুনেছিল জেইনের মুখ থেকে। এরই সাথে এক বিশাল ঢেউ দুজনের উপর আছড়ে পড়ল। তবে শরীর দুটোর আর সলিল সমাধি হলো না, কারণ এআই ইমোশন ইঞ্জিন কমপ্লিট হয়েছে। মানবজাতির নতুন আশা নিয়ে মহাকাশে ভাসছে এনা, এবং শুরুর দিনের মতো আজও জেইন এনাকে মা ডাকে টেনে তুলল তার সাথে খেলার জন্য। দ্য গ্রেট ফ্লাড মুভির বাঁচার লড়াই ছিল একজন মা তার সন্তানকে শেষ পর্যন্ত তার জীবন বাঁচানোর জন্য কিভাবে লড়াই করে যায়, সেই সন্তান কৃত্রিম বা প্রাকৃতিক নিয়মেই হোক না কেন। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর এই ছোট্ট পরিবারের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোন।